হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো ভীষণ ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিক, যে টপিকগুলো কিন্তু আগামী দিনে বা যারা লং টার্ম ইনভেস্টিং করতে চান বা সুইং ট্রেডিং করতে চান তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। বাট শুরু করার আগে আজকের মার্কেটটা সম্পর্কে একটু দেখে নিই। তো আজকের মার্কেট রীতিমতো একটু বুলিশ মোমেন্টামে ছিল। গতকাল আমি যেটা বলেছিলাম যে 24,200-র কাছে একটা রেজিস্ট্যান্সের মতো তৈরি হয়ে আছে, যে কারণে 24,200-র নিচে আমরা আজকের ডেটে মার্কেটের ক্লোজিং দেখতে পেলাম। সেই সেন্সে দেখতে গেলে নিফটি, সেন্সেক্স এই দুটোই মোটামুটিভাবে বুলিশ দেখিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে ব্যাংক নিফটি মোটামুটি ফ্ল্যাট, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিফটিও ফ্ল্যাট পজিশন ধরে রেখেছে। যেহেতু নিফটির মধ্যে বুলিশ মোমেন্টাম রয়েছে, তো সেই সেন্সে দেখতে গেলে ইন্ডিয়া ভিক্স অনেকটা পরিমাণ কুল অফ হয়েছে, কিন্তু ইউএসডি আইএনআর একটু বেড়েছে এবং ভবিষ্যতে আর একটু বাড়ার প্রবণতা রয়েছে। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং সেই সংক্রান্ত যে নিউজগুলো আছে সেগুলো নিয়ে আমি বলছি একটু পরেই। বিটকয়েন প্রাইসের মধ্যেও আমরা একটা ফ্ল্যাট কাইন্ড অফ বিটকয়েনকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তার সাথে ইউএসের যে বন্ডের ইল্ড রয়েছে সেটাও মোটামুটিভাবে দেখতে গেলে ফ্ল্যাট আজকের ডেটে। অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি আমরা দেখি, সেই জায়গা থেকে 1600-র কাছাকাছি শেয়ার অ্যাডভান্স এবং 1600-র কাছাকাছি শেয়ারই মোটামুটিভাবে ডিক্লাইন স্টেটে রয়েছে। স্যাফায়ার, দিব্যানী, বন্ধন ব্যাংক, এমুকিওর এবং গডফ্রে ফিলিপ এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা বুলিশনেস দেখতে পেলাম। সিগারেট স্টকের ওপর আজকে একটা দুর্ধর্ষ নিউজ রয়েছে, সেই বিষয়টা নিয়েও আমি পরে আসছি, যে কারণে গডফ্রে ফিলিপ আজকের ডেটে বেড়েছে এবং আগামী দিনেও এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে বুলিশ মোমেন্টাম থাকবে। বাকি যে সমস্ত শেয়ারগুলো সেগুলোর মধ্যে কিন্তু কোয়ার্টারলি রেজাল্টের কারণে বা প্রফিটেবিলিটি ইনক্রিজ হতে চলেছে এই পারসেপশনে কিন্তু বাড়ছে। যেহেতু কোয়ার্টারলি রেজাল্ট, অ্যানুয়াল রিপোর্টের সিজন চলছে, তো সেই অনুযায়ী যেমন যেমন রেজাল্ট দিচ্ছে সেই অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি অ্যাকচুয়ালি রিয়্যাক্ট করছে। এনিওয়েজ, আমরা যদি নিফটির হিট ম্যাপ দেখি টোটালি আজকের ডেটে, তাহলে আমরা অটো সেগমেন্টে যে এরিয়াটা রয়েছে সেই জায়গাটার মধ্যে একটা বুলিশনেস দেখতে পাচ্ছি এবং তার সাথে দেখতে গেলে মেনলি এফএমসিজি সেগমেন্টটা নিয়ে। এফএমসিজি নিয়ে আমি আজ থেকে 3-4 দিন আগে অলরেডি আমার ভিডিওতে কথা বলেছিলাম। আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে ভালো রকমের একটা বুলিশনেস রয়েছে এবং সেই সেন্সে দেখতে গেলে আইটিসি একটা সিগারেট মেকিং কোম্পানি, তো সেই জায়গা থেকে সিগারেটের উপর যেহেতু একটা নিউজ রয়েছে তাই আইটিসির মধ্যে আমরা একটা বুলিশনেস দেখতে পেলাম। বাকি যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো মোরলেস কোয়ার্টারলি রেজাল্টের ইম্প্যাক্ট অথবা ফ্ল্যাট আছে। একমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা যে ডেটা সেন্টার ড্রিভেন বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চলেছে সেই বিষয়ে আমি গতকাল বলেছিলাম এবং যে কারণে রিলায়েন্সের মধ্যে কিন্তু আমরা আজকের ডেটেও 2.66%-এর কাছাকাছি একটা রাইজ লক্ষ্য করলাম। যদি সেক্টরাল ভিউ দেখি তাহলে নিফটি অটোর মধ্যে একটা বেশ ভালো রকমের বুলিশনেস আমরা দেখলাম। আর এর সাথে দেখতে গেলে আমরা নিফটি আইটি স্লাইডলি মোটামুটি 1%-এর কাছাকাছি বেড়েছে। এফএমসিজি অ্যান্ড রিয়েলিটি এই কয়েকটা সেগমেন্ট আজকের ডেটে বেশ ভালো রকমই বুলিশ রেটে ছিল। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, মার্কেট মোটামুটিভাবে ফ্ল্যাট। এই মুহূর্তে গিফট নিফটি 0.24%-এর কাছাকাছি একটা ডাউনে ট্রেড হচ্ছে। মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার বা একটা প্রেশার আমরা এইখান থেকে অলরেডি লক্ষ্য করতে পারছি। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং সেই সংক্রান্ত যে নিউজটা আছে সেটা নিয়েও আমি একটু পরেই বলছি। যেহেতু ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন তাই ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রাইসের মধ্যে অলরেডি প্রেশার আসাটা খুবই ন্যাচারাল। সেই জায়গা থেকে দেখতে গেলে ব্রেন্ট এবং WTI দুটো ক্রুড অয়েলই 109, 105 এই রেঞ্জে চলে গিয়েছে, অর্থাৎ ক্রুড অয়েলের মধ্যে কিন্তু আমরা এখনও রীতিমতো আনসার্টেনটি দেখতে পাচ্ছি। তো যেহেতু ক্রুড অয়েলের মধ্যে প্রেশার রয়েছে তাই গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে কুল অফ আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণভাবে একটা কোরিলেশন এবং সেই সেন্সে দেখতে গেলে আমাদের যে বেস মেটালগুলো রয়েছে সেই বেস মেটাল প্রাইসগুলো মোটামুটিভাবে দেখতে গেলে ফ্ল্যাট বা 1%-এর কাছাকাছি ডাউন সাইডের দিকে একটা মুভমেন্ট লক্ষ্য করছি। এনিওয়েজ, এরপরে আমরা যদি নিফটির ওপেন ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, গতকাল 24,000-এর কাছে ছিল। 24,200-তে আমাদের হাইয়েস্ট কল রাইটার থাকার জন্য 24,200-র কাছেই মোটামুটি এসে ক্লোজিং দিল। এই মুহূর্তে নিফটির রেসপেক্টে যদি আমরা দেখি 24,300 এবং 24,500 এই দুটো কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, আর নিচের দিকে সাপোর্ট বলতে গেলে 24,000। তো এই মুহূর্তে মার্কেটে 24,000 টু 24,500 এই রেঞ্জটা কিন্তু ইম্পর্টেন্ট।
আর যদি আপনাকে এক্ষেত্রে কোনো ট্রেড নিতে হয় অপশনে, তাহলে সেক্ষেত্রে 24,000-এর স্ট্রাইক প্রাইস এবং 24,500 স্ট্রাইক প্রাইসে কি চেঞ্জেস আসছে সেইটা দেখে কিন্তু ট্রেড নেওয়াটা উচিত। আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে এই উইকে থাকা মানে পসিবিলিটি বা প্রবাবিলিটি অনেক বেশি রয়েছে। এনিওয়েজ, এরপরে যদি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন রকম বক্তব্যগুলো আসতে থাকে তাহলে মার্কেটের মধ্যে অ্যাব্রাপ্ট কাইন্ড অফ মুভমেন্ট হতেই পারে, এবং যেটা আমরা বিগত কয়েকদিন ধরে অলরেডি দেখছি। এনিওয়েজ, তো ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছে যে তিনি কিন্তু এরপরে আর ইরানের সাথে এইরকমভাবে ডিল বা এই সমস্ত জিনিসপত্রগুলো করবেন না, কারণ হচ্ছে ইরান জানেই না কি করে একটা নো নিউক্লিয়ার ডিল দিতে হয়। তো সেই সেন্সে এরকম একটা বক্তব্য রাখার জন্য এবং পুরো অয়েল মার্কেটটা এই মুহূর্তে যে একটা ফ্র্যাজাইল মার্কেটে পরিণত হয়েছে, সেই কারণে কিন্তু অয়েল প্রাইস রীতিমতো শুট আপ করছে এই জায়গা থেকে। এরপরে আমি আসছি গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যে ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে। সব থেকে বড় যে ইম্পর্টেন্ট নিউজটা রয়েছে সেটা হচ্ছে ওপেক যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ওপেক হচ্ছে অয়েলের একটা কার্টেল বলা যেতে পারে বা একটা অর্গানাইজেশন বলা যেতে পারে, যেখানে ভেনেজুয়েলা থেকে শুরু করে ইরান, ইউএই এবং রাশিয়া এরা প্রত্যেকে কিন্তু ইনভলভ, এবং এরা প্রত্যেকে কি করে কতটা পরিমাণ অয়েল পৃথিবীতে আসবে, অর্থাৎ কে কতটা পরিমাণ অয়েল ভূগর্ভ থেকে তুলবে, কতটা ডিম্যান্ড আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে ওপেকের একটা মিটিং হয় এবং ওপেক সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গা থেকে ইউএই অর্থাৎ দুবাই তারা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে, ইউনাইটেড আরব এমিরেটস তারা সম্পূর্ণভাবে ওপেকের যে অর্গানাইজেশন সেখান থেকে তারা নিজেদেরকে উইথড্র করছে। এর ফলে কি হতে চলেছে? এর ফলে আগামী দিনে যেটা হতে চলেছে, $5 to $10 পার ব্যারেল হিসাবে অয়েল কিন্তু কমবে ইউএইতে, কারণ ওপেকের একটা প্রেশার থাকতো। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন তৈরি হচ্ছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিগারেটের যে সমস্ত স্টকগুলো, তারা কিন্তু সিগারেট কোম্পানিরা মিলে একটা প্রাইস হাইক করতে চলেছে, এবং সিগারেটের যে প্রাইস হাইক সেটা হতে চলেছে 17%-এর কাছাকাছি। এই নিউজটার কারণে আমরা আজকে গডফ্রে ফিলিপ থেকে শুরু করে আমার আইটিসি সমস্ত রকম যত সিগারেটের স্টক আছে তারা কিন্তু বাড়ছে। বাড়ার রিজনটা হচ্ছে এরা রীতিমতো সিগারেটের ওপরে এরপরে প্রাইস হাইক একটা আগামী দিনে হতে চলেছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট নিউজ যেটা নিয়ে আমি বিগত কয়েকটা ভিডিওতে কন্টিনিউয়াসলি বলেছি। এক নাম্বার হচ্ছে ইথানলের ওপর ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা বেশ বড় রকমের প্রেশার দিচ্ছে, রাইট? অর্থাৎ ইথানলকে যাতে আমরা একটা অল্টারনেটিভ ফুয়েল হিসাবে ইউজ করতে পারি। সেই জায়গা থেকে দেখতে গেলে 2025 অবধি আমাদের যে থিঙ্কিংটা ছিল বা যে থট প্রসেসে গভর্নমেন্ট চলতো সেটাকে বলা হতো E20, অর্থাৎ 20% ব্লেন্ডেড ইথানল যাতে ইউজ করে প্রত্যেকটা কোম্পানি, রাইট? অর্থাৎ পেট্রোলিয়ামের সাথে বা মানে যে ফুয়েল আমরা ইউজ করি গাড়িতে তার সাথে 20% ব্লেন্ডেড ইথানল যাতে ইউজ করা যায়, সেই জায়গা থেকে একটা চাহিদা ছিলই। কিন্তু গভর্নমেন্ট এক্ষেত্রে স্টান্সটা চেঞ্জ করছে এবং এরপরে E85 এবং E100 ইথানল ব্লেন্ড আসছে, এবং এই ইথানল ব্লেন্ডটা আসার ফলে পুরোপুরি এনার্জির যে মার্কেট, অর্থাৎ আমরা যেভাবে পেট্রোল ডিজেল ইউজ করি সেই জিনিসটা পুরোপুরিভাবে শিফট করছে। কিন্তু কারেন্টলি যে সমস্ত কারগুলো রয়েছে সেই কারগুলো কিন্তু এই E20 যে E20 ইথানলের দ্বারা সমস্ত কারগুলোর ইঞ্জিন সেইভাবে ক্যালিব্রেট করা নেই। তাই নতুন ধরনের কার কিন্তু এরপরে তৈরি করতে চলেছে মারুতি সুজুকি, টাটা মোটরস, হুন্ডাই ইন্ডিয়া এবং টয়োটা, রাইট? এই সমস্ত কোম্পানিগুলো নতুন ধরনের গাড়ি আনতে চলেছে যেগুলো ইথানল ফুয়েলে চলবে, এবং সেইটার ওপরে রীতিমতো ফোকাস রয়েছে। এদের যে কারগুলো আসতে চলেছে সেটা এই বছরের এন্ডের মধ্যেই চলে আসবে। সুতরাং ইন্ডিয়া খুব স্পিডে একটা ইথানল ড্রিভেন যে এনার্জি সিস্টেম সেটার দিকে মুভ করতে চলেছে। তো এই জায়গাতে একটা বেশ বড় রকমের অপরচুনিটি তৈরি হচ্ছে শেয়ার বাজারে যারা ইনভেস্টার তাদের জন্য। যে সমস্ত গাড়িগুলো আসবে যারা সব থেকে ভালো ফিচার দিতে পারবে এবং ইথানলের ওপর বেস্ট করে সব থেকে ভালো মাইলেজ দিতে পারবে, সেই গাড়িগুলো কিন্তু আগামী দিনে মার্কেটে এগিয়ে যাবে। এই জায়গায় লক্ষণীয় যে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার তরফ থেকে কিন্তু খুব একটা কিছু জানা যায়নি, যেহেতু মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার একটা বেশ বড় পরিমাণ মার্কেট শেয়ার রয়েছে, তাই এই সমস্ত কোম্পানিগুলোর দিকে নজর রাখার চেষ্টা করুন। সেকেন্ড বিষয় হচ্ছে ইথানল ড্রিভেন
যে ইন্ডাস্ট্রি অর্থাৎ ইথানলের প্রোডাকশনের পরে প্রচুর পরিমাণে হতে হবে। ইথানল প্রোডাকশন হতে গেলে ইন্ডিয়াতে কতগুলো বড় ম্যানুফ্যাকচারার রয়েছে, এক্সাম্পল আমি আগেও দিয়েছি, পারাজ ইন্ডাস্ট্রিজ প্রচুর পরিমাণে ইথানল বানায়। এছাড়া সুগার ইন্ডাস্ট্রিজের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারাও ভালো পরিমাণ ইথানল বানায়। এটা কিন্তু আমি কোনো শর্ট টার্ম পার্সপেক্টিভ থেকে বলছি না, পুরোটাই একটা গেম শিফটিংয়ের ব্যাপার। এবং এই গেমটা শিফট হতে গেলে মোটামুটিভাবে 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগবে। তো অতটা টাইম হরাইজন বা তার থেকে লং টাইম হরাইজন যদি আপনি নিতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই থিমটার ওপর বেস করে আজ থেকে চিন্তা ভাবনা করা শুরু করতে পারেন। কারণ গোয়িং ফরওয়ার্ড 4 বছর 5 বছর ডাউন দ্য লাইন এই থিমটা ভালো রকম পয়সা দেবে, সেটা মার্কেটও সেন্স করছে। এবং তার সাথে সাথে গভর্নমেন্টেরও এখানে একটা ভালো রকমের পুশ রয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় বড় কোম্পানিরা তারা কার ম্যানুফ্যাকচারিং করেও বিষয়টার মধ্যে একটা পুশ যে আনতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না। এনিওয়েজ, লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা নিউজ, সেটা হচ্ছে 36,000 কোটি টাকার একটা মেগা এক্সপ্রেসওয়ে প্রজেক্ট গভর্নমেন্ট লঞ্চ করেছে। আর এই প্রজেক্টটা পেতে চলেছে আদানি এবং তার সাথে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার। তো এই দুটো কোম্পানি কিন্তু এই 36,000 কোটি টাকার এত বড় একটা অর্ডার বুক আসতে চলেছে। সুতরাং এদের যে অর্ডার বুক রয়েছে বা তার সাথে সাথে প্রফিটেবিলিটি সেটা আগামী দিনে বাড়বে। কিন্তু যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট, তাই রিয়েলাইজড হতে অনেকটা পরিমাণ টাইম লাগে। অর্থাৎ কোন কোয়ার্টারে গিয়ে এই পয়সাটা রিয়েলাইজড হবে সেটা অনেকটা মানে টাইম সাপেক্ষ বিষয়। কিন্তু আমি নিউজটা জাস্ট আপনাদের দিয়ে রাখলাম যাতে করে আপনারা প্রত্যেকে এই বিষয়টায় আপডেটেড থাকেন এবং এই কোম্পানিগুলোর মধ্যে নেক্সট কোয়ার্টারে বা তার পরের কোয়ার্টারে কিন্তু অর্ডার বুকটা বেশ বড় রকমের আমরা দেখতে পাবো। এবং সেখান থেকে এদের কমেন্টারি পজিটিভ হলে বা এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আপনি যদি মোমেন্টাম পান বা আপনার যে টেকনিক্যাল সেট আপ আছে সেখানে যদি আপনি এই সমস্ত শেয়ারগুলোকে বসান, যেহেতু এগুলোর মধ্যে ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে এবং বিজনেস পার্সপেক্টিভ প্রচুর নিউজ রয়েছে, তাই এই শেয়ারগুলোর দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন। না কোনো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গাইড দিচ্ছি না বা রেকমেন্ডেশন করছি না, যেটা বলছি সেটা হচ্ছে আপনার নিজের স্টাডিটাকে এর সাথে অ্যালাইন করে কারেক্ট ভ্যালুয়েশনে এই শেয়ারগুলোকে যদি আপনি নিতে পারেন, তাহলে নেক্সট যে বড় থিমটা আসছে সেখান থেকে আপনি অ্যাটলিস্ট ভালো একটা পয়সা বানাতে পারবেন। এনিওয়েজ, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।